30শে জুন মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। শুভেন্দুর হুঁশিয়ারির পরেও দমছে না হুমায়ুন। রেজিনগরে আরো বড় জয়ের দাবি হুমায়ুন কবিরের। হুমায়ুনের মন্তব্যে নওশাদের আপত্তিকর বক্তব্যের সঙ্গে সহমত নয়। ইউসিসি কার্যকর হবে, বড় ঘোষণা শুভেন্দুর। আগস্টেই বিধানসভায় বিল পেশের ইঙ্গিত। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় জবাব দিলেন এজেইউপির নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী তাকে সবক শেখানোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ধরে রাখতে পারেন এটাই ওর শেষ বক্তব্য। সেই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানিয়ে হুমায়ুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ভোটে লড়বেন এবং রেজিনগরের মানুষ আগের থেকেও বেশি ব্যবধানে তার দলকে জয়ী করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, রেজিনগর উপনির্বাচনে নিজের ছেলেকে জেতাতে এবং মুসলিম ভোটকে মেরুকরণ করতে হুমায়ুন উস্কানিমূলক মন্তব্য করেছেন। তবে এই অভিযোগ সরাসরি খারিজ করে দেন এজেইউপির নেতা। তার বক্তব্য, একজন নেতা হিসেবে মুখ্যমন্ত্রী যেমন নিজের দলের হয়ে কথা বলছেন, তেমনি তিনিও নিজের দলের প্রার্থীর হয়ে কথা বলবেন এবং নির্বাচনে লড়াই করবেন। মুসলিম ভোট মেরুকরণের অভিযোগের জবাবে হুমায়ুন বলেন, মুসলিম ভোট আলাদা করে পোলারাইজ করতে হবে না। উনি যত হিন্দু ভোট একজোট করবেন তত মুসলিম ভোটও পোলারাইজ হবে। ভবিষ্যতের পৌরসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের ফলেই এর প্রমাণ মিলবে বলে দাবি করেন তিনি। এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ করে হুমায়ুনের দাবি, প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক লড়াই না হলে রেজিনগরের দাদের হারানো সম্ভব নয়। তার দাবি, রেজিনগর বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টি তৃণমূলকে 81,000 এবং বিজেপিকে 59,000 ভোটে পরাজিত করেছিল। হুমায়ুন আরও বলেন, প্রশাসনের মাধ্যমে তাদের হেনস্থা না করা হলে আগামী নির্বাচনেও আরও বড় ব্যবধানে জয় পাবে তার দল। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি জবরদস্তি না করা হয় এবং প্রশাসন দিয়ে আমাকে হ্যাকল না করা হয় তাহলে রেজিনগরের মানুষ আগের থেকেও বেশি ব্যবধানে আম জনতা উন্নয়ন পার্টিকে জেতাবে। উল্লেখ্য, সোমবার বিধানসভায় হুমায়ুনের দুটি বিতর্কিত ভাষণের প্রসঙ্গ তুলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় দুটি এফআইআর দায়েরের কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেই হুঁশিয়ারিতে যে তিনি পিছিয়ে যাচ্ছেন না তা তার সাম্প্রতিক প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে উঠেছে। হুমায়ুনের মন্তব্যে নওশাদের আপত্তিকর বক্তব্যের সঙ্গে সহমত নয়। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যে জিরো টলারেন্সের কথা বলেছেন এবং আপত্তিকর বক্তব্যকে সমর্থন করেন না বলে জানিয়েছিলেন, সেই অবস্থান যেন প্রত্যেকের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয়। নওশাদ বলেন, কেউ যদি কোথাও গিয়ে বলে এখানে হালাল মাংস বিক্রি করতে দেব না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি একই পদক্ষেপ নেন তাহলে তিনি সেই অবস্থানকে স্বাগত জানাবেন। তবে হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করে নওশাদ সিদ্দিকী স্পষ্ট বলেন, মুসলমানকে নিয়ে নামবো বলে মুসলমানদের এই বিতর্কে জড়ানো তিনি সমর্থন করেন না। তার দাবি, তিনি কোনোদিনই আপত্তিকর বক্তব্য দেননি এবং কেউ আপত্তিকর মন্তব্য করলে তিনি যোগী আদিত্যনাথ হন বা হুমায়ুন কবির, কারোর বক্তব্যের সঙ্গেই তিনি সহমত নন। কালির পর দোয়াত, মমতাও কি জেলে যাবেন? বিধানসভায় বড় কথা বলে দিলেন শুভেন্দু অধিকারী। 21শে জুলাই পালনকে কেন্দ্র করে দুই তৃণমূলের মধ্যে তরজা অব্যাহত। কালীঘাটপন্থী তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে সভার প্রস্তুতি নিতে গেলে সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ ও দোলা সেন। এই নিয়ে সোমবার বিধানসভায় প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধিবেশনে তারাতলা কারখানা বিপর্যয় প্রসঙ্গ টেনে কটাক্ষ করে তিনি বলেন, একজন আবার বলছে বিকেল 5টার মধ্যে ববিকে গ্রেপ্তার করতে হবে। এরপর কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন, তিনি যেন এসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। এরপরই শুভেন্দু অধিকারী বলেন, কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? পেন যদি ফিরাদ হাকিম হয় তাহলে দোয়াতের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। তবে পরক্ষণে তিনি স্পষ্ট করেন, এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না, জোগাড় করছি প্রমাণ, থাকলে কাউকে ছাড়বো না, আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে কিছু করব না। তার এই কালি দোয়াত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। ইউসিসি কার্যকর হবে, বড় ঘোষণা শুভেন্দুর।
আগস্টেই বিধানসভায় বিল পেশের ইঙ্গিত। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি সংক্রান্ত বিল এখনই পেশ না হলেও সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে সকলের জন্য একটি সাধারণ আইন বলবৎ হবে এবং ধর্মভিত্তিক আলাদা আইনের দিন শেষ হতে চলেছে। তিনি জানান, আগামী 2 তারিখে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বিলের খসড়া অনুমোদনের জন্য পেশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরাখণ্ডে ইউসিসি অ্যাক্ট 2024, আসাম ইউসিসি বিল 2026 এবং গুজরাট ইউসিসি বিল 2026কে সামনে রেখে এই বিলের আইনি রূপরেখা তৈরি করা হচ্ছে। তবে আদিবাসী, কুর্মী ও মূলভাষী সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হবে। এই জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের চেয়ারপারসনশিপে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটি বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, উত্তরাধিকার, দত্তক এবং লিভ ইন রিলেশনশিপ সহ 7 থেকে 9টি গুরুত্বপূর্ণ বিষয়ে সমীক্ষা করবে এবং 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী আগস্টের ক্রান্তি মাসে কমিটির সুপারিশ পাওয়ার পরে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো আপত্তি থাকলে তা রঞ্জনা দেশাই কমিটির কাছে লিখিতভাবে জানানো যেতে পারে এবং তাদের নির্বাচনী সংকল্প অনুযায়ী বাংলা ইউসিসি কার্যকর হবে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। মেকআপ ছাড়া ফেস ভ্যালুটা দেখান, রচনাকে পাল্টা দিলেন অসিত। দিলেন ফের ভোটে লড়ার চ্যালেঞ্জ। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার পরিচিতি ও জনপ্রিয়তাকে ব্যবহার করেছে তৃণমূল। এর জবাবে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে বলেন, মেকআপ ছাড়া ওনার ফেস ভ্যালুটা একবার দেখান না। অসিতের দাবি, হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে রাম শ্যাম যদু মধু দাঁড়ালেও জিতে যেত। তিনি রচনাকে তৃণমূলের প্রতীক ছেড়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের ভোটে লড়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন। রচনার বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলে অসিত বলেন, চুঁচুড়ায় আগে কোনো গ্রুপবাজি ছিল না, রচনা এসে তৃণমূলকে ধ্বংস করেছেন। তার আরও দাবি, রচনার চলে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপমোচন হয়েছে এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নখের যোগ্য নন। পাশাপাশি অসিত মজুমদার বলেন, দিদি নাম্বার 1 হাতছাড়া হওয়ায় রচনা কান্নাকাটি ও নাটকবাজি করছেন। তিনি সাংসদ তহবিলের টাকার তদন্ত এবং সাংসদ তহবিলের কাজের খতিয়ান প্রকাশের দাবিও তুলেছেন। সকালে গ্রেপ্তার, বিকেলেই জামিন। কে এই ববি ঘনিষ্ঠ শামস ইকবাল জানেন? তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। তবে গ্রেপ্তারের মাত্র 6 ঘন্টার মধ্যেই 1000 টাকার বন্ডে জামিন পেয়েছেন তিনি। সূত্রের দাবি, জামিনযোগ্য ধারায় এবং উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে এই জামিন মিলেছে। এই গ্রেপ্তারিকে ঘিরে ফের চর্চায় উঠে এসেছে শামসের বিলাসবহুল জীবনযাত্রা ও একাধিক বিতর্ক। প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামস অতীতে কোটি টাকার বিলাসবহুল গাড়ি চড়ে পুরসভায় এসেছিলেন। 2024 সালের গার্ডেন রিচে বেআইনি বহুতল বিপর্যয়েও তার নাম জড়িয়েছিল এবং সম্প্রতি তারাতলার গুদাম ভেঙে পড়ার ঘটনাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শুভেন্দু অধিকারী একসময় তাকে বেআইনি নির্মাণের বেতাজ বাদশা বলে কটাক্ষ করে তার সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এছাড়াও জমি দখল ও নানান বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2021 সালের পুরসভার হলফনামায় শামস নিজের অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখিয়েছিলেন 5,68,374 টাকা। যদিও তার স্ত্রীর নামে 75 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি এবং একটি মার্সিডিজ গাড়ির উল্লেখ ছিল। একের পর এক বিতর্কের মধ্যেও আপাতত তোলাবাজি মামলা থেকে জামিন পেয়ে সাময়িক স্বস্তিতে রয়েছেন শামস ইকবাল। রাস্তা মাপযোগ করা নিয়ে মুখ্যমন্ত্রীর ভৎসনার পরই কুণালদের নামে এফআইআর। 21 জুলাইয়ের শহীদ সমাবেশের আয়োজন এবং তার রাশ কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন চলছে। কালীঘাটপন্থী তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চাইলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও একই জায়গায় সভার দাবিতে অনড়। এই পরিস্থিতিতে রবিবার কুণাল ঘোষ ও দোলা সেনরা ফিতে হাতে সম্ভাব্য সভাস্থল পরিদর্শনে যান। প্রশাসনের অনুমতি মেলার আগেই তাদের এই তৎপরতা নিয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মাত্র একটা আবেদন জানিয়েই কলকাতার ব্যস্ত রাস্তায় ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে চলে যাবেন? মামা বাড়ি নাকি? কে অধিকার দিয়েছে আপনাকে? শুভেন্দু আরও বলেন, আগে নিয়ম মেনে অনুমতি চাইতে হবে, তারপর প্রশাসন জায়গা বিবেচনা করবে। তৃণমূলের দাবি অনুযায়ী যদি 30 লক্ষ লোক হয় তাহলে ব্রিগেডের সভা করারও পরামর্শ দেন তিনি। পাশাপাশি কটাক্ষ করে বলেন, আসলে এবার আপনাদের সভায় লোক আসবে না। উল্লেখ্য, বেন্টিং স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে বাধা তৈরির অভিযোগে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ কয়েকজনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে এবং তাদের নোটিশও পাঠানো হয়েছে।
স্বস্তিতে শুভেন্দু। তৃণমূল আমলে করা মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল আমলে দায়ের হওয়া এক মামলায় তার রক্ষা কবচের মেয়াদ আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে আদালত। ফলে ওই সময় পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। 2024 সালে লোকসভা ভোটের আগে কোলাঘাটে শুভেন্দুর অফিসে তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় তিনি বিরোধী দলনেতা ছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না। এর আগেও একাধিকবার তার রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছিল হাইকোর্ট। এদিন ফের সেই মেয়াদ বৃদ্ধি করা হলো। এদিকে একই দিনে বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 3টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জোড়া সংশোধনী বিলের পাশাপাশি ধ্বনি ভোটে গুন্ডা দমন বিলও পাশ হয়। এই বিলের পক্ষে ভোট দেন 176 জন বিধায়ক, বিপক্ষে 41 জন এবং ভোট দানে বিরত থাকেন 20 জন। অভিষেকের বিদেশ যাত্রায় আবারও ধাক্কা, কেন বারবার খারিজ করে দিচ্ছে হাইকোর্ট? চোখের চিকিৎসার জন্য 1 সপ্তাহের বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, তার আবেদনের শুনানির তালিকা মেনেই হবে, দ্রুত শুনানির প্রয়োজন নেই। এর ফলে দ্বিতীয়বারের মতো দ্রুত শুনানির আবেদন খারিজ হলো। গত 23শে জুন বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন অভিষেক। পরদিন তার আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানালেও আদালত তা খারিজ করে দেয়। 5 দিন পর ফের একই আবেদন করা হলেও এদিনও বিচারপতি সেই আর্জি নাকচ করে দেন। এই ঘটনায় কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ নয় এবং চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখার পরামর্শ দেন। উল্লেখ্য, 2016 সালে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। সেই সময় থেকে তিনি চোখের সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, দুবাই, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তার বাঁ চোখে একাধিকবার অস্ত্রোপচারও হয়েছে। দীঘায় কৃষ্ণ নামে মেতে উঠলেন শিশির অধিকারী। পারিবারিক স্টাইলে নেচে নজর কাড়লেন মুখ্যমন্ত্রীর বাবা। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাজনৈতিক পালাবদলের আবহে নতুন জল্পনার জন্ম দিলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রথযাত্রার আগে রবিবার তিনি দীঘার জগন্নাথ সাংস্কৃতিক ক্ষেত্রে গিয়ে কৃষ্ণ নাম সংকীর্তনে অংশ নেন। গলায় ফুলের মালা পরে ভক্তদের সঙ্গে নৃত্যও করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির অধিকারী বলেন, এটা আমাদের পারিবারিক স্টাইল। রাধা কৃষ্ণ কুলদেবতা, সবসময় তাকে পুজো করে আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাই। আগামী 16ই জুলাই অনুষ্ঠিত হতে চলা রথযাত্রার উদ্বোধনে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমন দাস। দীঘায় স্নান যাত্রার প্রস্তুতি তদারকির সময় রাধারমন দাস বলেন, রথযাত্রার দিন এখানে এসে উদ্বোধন করতে শিশির অধিকারীকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দীঘায় জগন্নাথ দেবের নিত্য সেবার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে শিশির অধিকারী রাধারমন দাসের প্রশংসা করেন। তিনি বলেন, রাধারমন বাবু যেভাবে এখানকার কাজকর্ম সামলাচ্ছেন, পুজো করছেন, মনে হচ্ছে উনিই সব। গত বছর মন্দিরের উদ্বোধন ও রথযাত্রার সমস্ত কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলের পর এবার উৎসবের আবহ যে ভিন্ন হতে চলেছে তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলছে। এই পরিস্থিতিতে শিশির অধিকারীর উপস্থিতি এবং তাকে রথযাত্রার উদ্বোধনের আহ্বান ঘিরে ধর্মীয় ও রাজনৈতিক মহলে নতুন কৌতূহল তৈরি হয়েছে। জয়প্রকাশ মজুমদারের মামলায় সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন বিপাকে তৃণমূল নেতা। বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের জামিনের মামলায় নতুন মোড়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলার শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কোন বিচারপতি মামলাটি শুনবেন তা এখন প্রধান বিচারপতি ঠিক করবেন। চলতি মাসের 3 তারিখ সল্টলেক এলাকা থেকে জয়প্রকাশকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে 12 বছর ধরে একটি বাড়ি দখল করে রাখার এবং ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালাতে গেলে জনতা তাকে ঘিরে ধরে এবং তার দিকে ডিমও ছোড়া হয়। গ্রেপ্তারের পর জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেই মামলার শুনানির বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি মামলা থেকে সরে দাঁড়ান। ফলে আপাতত আরও বিপাকে পড়লেন তৃণমূলের জেলবন্দি নেতা। কেন বেরিয়ে গেল ঠিক বুঝিনি।
বিধানসভায় ক্যাপ্টেন ঋতব্রতকে অস্বস্তিতে ফেলেন লর্ড বাইরন। শুভেন্দুর সঙ্গে বৈঠকের জল্পনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত দুটি সংশোধনী বিলের বিরোধিতা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নব্য তৃণমূলের অধিকাংশ বিধায়ক ওয়ার্কআউট করলেও সেই পথে হাঁটেননি বাইরন বিশ্বাস। দলের নির্দেশ অমান্য করে আরও 5 জন বিধায়কের সঙ্গে তিনি নিজের আসনেই বসে থাকেন। শুধু তাই নয়, অধিবেশন চলাকালীন নিজের আসন ছেড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কথাবার্তাও বলেন। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তবে কি এবার বিজেপির দিকে পা বাড়াচ্ছেন সাগরদিঘির বিধায়ক? যদিও এই বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি বাইরন। দলের নির্দেশ অমান্য করার কারণ জানতে চাইলে তিনি বলেন, বাকিরা কেন হঠাৎ করে হল ছেড়ে বেরিয়ে গেল আমি ঠিক বুঝতেই পারিনি, তাই হাউসেই নিজের সিটে বসেছিলাম। তবে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিজের ক্যাপ্টেন বলেও উল্লেখ করেন। 2023 সালে কংগ্রেসের টিকিটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হবার পর তৃণমূলে যোগ দেন বাইরন। পরে মূল নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে দল ভেঙে ঋতব্রতের নব্য তৃণমূলে যোগ দেন। তার এই নতুন পদক্ষেপ ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সব্যসাচী দত্ত মামলায় ইডির এন্ট্রি। আর্থিক তছরূপের অভিযোগে নথিভুক্ত হতে চলেছে ইসিআইআর। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার রাজারহাট নিউ টাউনের বিধায়ক ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে এবার তদন্তে নামছে ইডি। সূত্রের খবর, আর্থিক তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট কেস এনফোর্সমেন্ট রিপোর্ট অর্থাৎ ইসিআইআর নথিভুক্ত করা হতে পারে। পুলিশের এফআইআর সূত্র ধরে এই তদন্ত শুরু করবে ইডি এবং দিল্লির সদর দপ্তরের সবুজ ইঙ্গিত মিললে ইসিআইআর করা হবে। তদন্তে সব্যসাচীর বিপুল সম্পত্তি, আর্থিক লেনদেন এবং সোনা গহনার তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত প্রায় 10 কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া 3 কেজি সোনা এবং 1 কেজি 150 গ্রাম রূপোর গহনা উদ্ধার হয়েছে। এদিকে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্ত পলাতক। পুলিশের অভিযোগ, তার নামেও বিপুল সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তিগুলি তোলাবাজির টাকায় করা হয়েছে। পুলিশ মনে করছে ইন্দ্রাণী দত্তকে খুঁজে পাওয়া গেলে আরও বিপুল সম্পত্তির হদিশ মিলতে পারে। 12,000 টাকার মাইনে অথচ 25 লাখের প্রাসাদ। রাম মন্দির অনুদান চুরি মামলায় চাঞ্চল্যকর তথ্য। অযোধ্যার রাম মন্দিরের অনুদান ও গয়না চুরির ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত লবকুশ মিশ্রের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। তদন্তে জানা গিয়েছে, রাম মন্দির ট্রাস্টের টাকা গোনার সাধারণ কর্মী হিসেবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি অযোধ্যার লখনৌ হাইওয়ের পাশে একটি জমি কিনে সেখানে প্রায় 25 লক্ষ টাকার বহুতল বাড়ি নির্মাণ শুরু করেন। সরকারি নথি অনুযায়ী জমিটি তার স্ত্রী সুপ্রিয়া মিশ্রের নামে কেনা হয়েছিল। যদিও সরকারি খাতায় জমির মূল্য 8.8 লক্ষ টাকা দেখানো হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী জমি ও নির্মীয়মান বাড়ির মূল্য প্রায় 25 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, গত বছরের ফেব্রুয়ারি থেকে বাড়ির কাজ শুরু হয়েছিল এবং লবকুশ নিজেই নিয়মিত তদারকি করতেন। তবে গ্রেফতারের পর থেকে নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। লবকুশ মাসে মাত্র 12 থেকে 15,000 টাকা বেতন পেতেন, অথচ তার বাড়ি থেকে প্রায় 12 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, রাম মন্দিরের দানবাক্স থেকে অন্তত 7 কোটি টাকার নগদ ও গয়না গায়েব হয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত লবকুশ সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় 80 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই কেলেঙ্কারির জেরে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় ও সদস্য অনিল মিশ্রকেও পদত্যাগ করতে হয়েছে। উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণেও বাড়বে বৃষ্টি, নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে দুর্যোগের পরিস্থিতি অব্যাহত। একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সিকিম ও ভুটানের জল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাহাড়ে ধস ও নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি চলবে। সোমবার উত্তরবঙ্গের 5 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্সে অতি ভারী থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে, তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে আগামী 4 জুলাই থেকে ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, শুক্রবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ও শনিবার কলকাতা সহ 7 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।